আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা গত দুইটা লেকচার করছো, অর্থাৎ এই লেকচারের আগে আমার চ্যানেলে দুইটা লেকচার আপলোড হয়েছে, সেই দুইটা লেকচার যদি তোমরা পুরোপুরি করে থাকো তাইলে হয়তো তোমরা দেখছো আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর এমন একটা ম্যাথ করে ফেলছি অলরেডি, যেটা করলে 70% কমপ্লিট হয়ে গেছে আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামিং। বাকি যে 30% আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো তোমরা যারা সেই টাইপটা বুঝতে পারছো এবং সেই টাইপের ম্যাথ প্রবলেম গুলো নিজে নিজে সলভ করছো, তারা দুইটা তিনটা ম্যাথের প্রবলেম ফেস করতে পারো। তো আজকে আমরা সেই ম্যাথ গুলো নিয়ে শুরুতে কথা বলবো, তারপরে আমরা অন্য যে টাইপের ম্যাথ আছে সেই ম্যাথটা করাবো। আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর দুইটা টাইপ, একটা হচ্ছে শর্ত দেওয়া থাকে, ডাইরেক্ট আমাদের সমাধান অঞ্চল বের করতে হয়, দেন আমাদের সমাধান করতে হয় এইটা। আর আরেকটা হচ্ছে আমাকে বাংলা কথা দেওয়া থাকবে, অর্থাৎ বিভিন্ন কাহিনী বর্ণনা করবে, সেই কাহিনীর আলোকে আমাদের কি করতে হবে, বাকি যে কাজ আছে সেই কাজগুলো করতে হবে। অর্থাৎ সেগুলোর আলোকে সত্য বানাইতে হবে, সত্য বানায় আমরা যেভাবে সমাধান করছি ঠিক সেইভাবে সমাধান করতে হবে। তো তোমরা যদি আমার চ্যানেলের ওই ভিডিওগুলো দেখে থাকো এবং দেখে মনে হচ্ছে যে ক্লাসগুলো দেখে কিছু শিখতে পারতেছো, উপকৃত হচ্ছ, তাহলে বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো ছড়িয়ে দাও। আমার চ্যানেলের ভিডিওগুলোর কোনো কপিরাইট নাই, তোমরা যে যেখানে ইচ্ছা ছড়াই দিতে পারো, কিন্তু সেটা ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো তোমরা ছড়াই দিতে পারো এবং চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো চলো এবার আমরা ক্লাসটা শুরু করি। তো ওই দুইটা লেকচারের আলোকে যে ম্যাথটা আমরা প্রথম প্রবলেম ফেস করতে পারি সেটা হচ্ছে এই যে প্রথম ম্যাথ। এই ম্যাথটা সহজ একটা ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ, কিন্তু ভাষা অন্যরকম, যার কারণে হয়তো আমরা বুঝতে নাও পারতে পারি। যার কারণে আমি তোমাদের এই ম্যাথটা প্রথমে সলভ করানো শুরু করবো আজকে। দেখো বলছে সমাধানের কৌণিক বিন্দুগুলোর স্থানাঙ্ক এত 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 হলে প্রথম বিন্দুতে অভিষ্ট ফাংশন জেড এর মান থাকলে বা সর্বোচ্চ মান থাকলে টি এর অশূন্য মানের সেট নির্ণয় করো, যেখানে জেড ইকুয়াল 2x-y। আচ্ছা, প্রশ্নে আসলে কি বুঝাইতে চাইছে? তো তাইলে এখানে আমরা এই প্রশ্নটা দেখে যেটা বুঝলাম যে এটা তিনটা শীর্ষবিন্দু আমরা পাবো। গত ম্যাথ গুলা যখন আমরা করছি দেখছি কোনো ক্ষেত্রে আমরা 4টা শীর্ষবিন্দু পাইছি, কোনো ক্ষেত্রে 5টা শীর্ষবিন্দু পাইছি। তো এখানে জাস্ট 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। দিয়ে বলছে প্রথম বিন্দুতে অভিষ্ট ফাংশনের মান সর্বোচ্চ। তো আমার অভিষ্ট ফাংশনটা কত? এই যে জেড ইকুয়াল 2x-y। তো আমি সমাধান করার ক্ষেত্রে শুরুতে আগে লিখে নিই যে সলিউশন আমার দেওয়া আছে যে জেড ইকুয়াল কি ভাইয়া 2x-y। এখন দেখো বলছে প্রথম বিন্দুতে জেড এর মান বা অভিষ্ট ফাংশনের মান সর্বোচ্চ, তাইলে কি আমি লিখতে পারবো না জেড ম্যাক্স? কখন? যখন প্রথম বিন্দুটা বসাই দিব, তার মানে 2 গুণ 40 - 0, দ্যাট মিনস হচ্ছে আমি পাচ্ছি 80। আচ্ছা, এবার আমরা যদি দ্বিতীয় বিন্দু বসাই দিই তাহলে জেড এর মান পাচ্ছি কত? দ্বিতীয় বিন্দু বসাইলে 2 গুণ 0 মানে 0 মাইনাস ওয়াই। আচ্ছা, ওয়াই এর জায়গায় যে 5 - 90 এটা বসায় দাও, দেখো পাবা 90 - 5। ঠিক তেমনি ভাবে আমি যদি তৃতীয় বিন্দু বসাই দিই তাইলে পাবো হচ্ছে 2 গুণ 2t - 1, তারপর হচ্ছে -2 - 3t। এখানে একটু ক্যালকুলেশন করো, দেখো আসবে হচ্ছে এর নিচে লিখতেছি 2 গুণ 2t মানে 40 -2, এখানে -2 প্লাস 3t। দেখো 40 আর 3t মানে কি 70, এখানে 2 - 2 মানে -4। এই তো, তার মানে দেখো তিনটা জেড এর মান আমি পেয়ে গেছি। এইবার আমাদের মাথায় যে জিনিসটা সেট করতে হবে বা যে জিনিসটা আমাদের বুঝতে হবে, আমরা আপাতত জেড এর মান পেয়ে গেছি তিনটা, কিন্তু আমাদের কি কোনো শর্ত দেওয়া আছে? আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, বলা আছে প্রথম বিন্দুতে অভিষ্ট ফাংশনের মান সর্বোচ্চ। এই যে প্রথম বিন্দুতে জেড এর মান কি ভাইয়া? সর্বোচ্চ। তার মানে আমি বলতে পারবো যে এই যে এইটা এর থেকে বড়, আবার ঠিক তেমনি ভাবে এটা এর থেকেও বড়। হ্যাঁ বলতে পারবো। তাইলে কি আমি লিখতে পারবো না 80 এটা গ্রেটার দেন 90 - 5? বলতে পারবো। তাহলে এখান থেকে দেখো একটু ক্যালকুলেশন করলে 5টাকে এই পাশে পার করে দিই, তাইলে হবে 90 - 80, অর্থাৎ 80টাকে ওই পাশে পার করে দিলাম। তাহলে আসলে 5 ইজ গ্রেটার দেন 3। এটা আমার 1 নম্বর কি ভাইয়া? কন্ডিশন। আচ্ছা, এবার আমরা বলতে পারবো না এই 80টা এর থেকেও বড়? বলতে পারবো। তাহলে 80 ইজ গ্রেটার দেন 70 - 4। তো আমরা দেখো তো এইখান থেকে যদি এই 70টাকে এই পাশে পার করি তাহলে লিখতে পারবো 80 - 70 ইজ গ্রেটার দেন -4।
অর্থাৎ টি ইজ গ্রেটার দেন -4। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা কন্ডিশন। এখন দেখো বলছে টি এর অশূন্য মানের জন্য সেট নির্ণয় করতে, অর্থাৎ সমাধান সেট আমাদের বের করতে হবে। তো এখানে কন্ডিশনটা এরকম না যে টি এর মান -4 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট। দেখো তো এটা কি আমরা এইভাবে লিখতে পারবো না যে -4 এর থেকে বড় টি এর মান এবং 5 এর থেকে ছোট? অবশ্যই এই জিনিস বলতে পারবো। এই দুইটা কন্ডিশনকে যদি আমরা একত্রিত করি তাহলে লিখতে পারবো। আচ্ছা, আমরা এটা লিখলাম। এখন আমাদের তাহলে কি করতে হবে? লেখচিত্র অঙ্কন করতে হবে বা যে সংখ্যা রেখা সেটা বের করতে হবে। তো এইটা হচ্ছে ধরো মূল বিন্দু 0, আর এইখানে ধরো -4 বিন্দুটা হচ্ছে এটা, আর 5 হচ্ছে এই যে এখানে। তো আমার কাজ কি? আমি বলছিলাম বর্ডার লাইনকে আগে হচ্ছে বৃত্ত দিতে হবে। এই যে বৃত্ত দিলাম, এইখানে 5 কেও বৃত্ত দিলাম। দেখো তো এইখানে কি দেওয়া আছে যে হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়া থাকলে বৃত্ত ভরাট করতাম, যেহেতু বলছে ইকুয়াল না, তার মানে কি আমার এইখানে বুঝতে হবে যে এই জিনিসটা বৃত্ত ভরাট হবে না। তার মানে আমার সমাধান সেটের অঞ্চল কতটুকু ভাইয়া? অঞ্চল হচ্ছে এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটা। এখন দেখো অনেকে কি করবে, এই জায়গাটাও ভরাট করে দিবে, কিন্তু এই জায়গাটা কি ভরাট হবে? বলছে টি এর অশূন্য মানের জন্য। তার মানে টি এর মানটা কি ভাইয়া? টি এর মান গ্রহণযোগ্য না, অর্থাৎ টি এর শূন্য মান গ্রহণযোগ্য না। দ্যাট মিনস এই যে এই শূন্য বিন্দুতে কিন্তু টি এর মানটা গ্রহণযোগ্য না। তাইলে আমাকে এই কন্ডিশনটা লিখতে হবে এবং পাশাপাশি সাইডে নট দিয়ে লিখতে হবে টি ইজ নট ইকুয়াল টু 0। তাইলে আমার ম্যাথের অ্যান্সার শেষ। অথবা আমি এটাকে দুই ভাবে লিখতে পারি, যে দেখো -4 থেকে 0 পর্যন্ত একটা ইউনিয়ন সেট, 0 থেকে 5 পর্যন্ত একটা। এই যে এইভাবে যদি লিখি তাইলে আমার ম্যাথের অ্যান্সার শেষ। হয় আমরা এই অ্যান্সারটা দিব অথবা আমরা এই অ্যান্সারটা দিব, এবং হচ্ছে চিত্রটা জাস্ট অঙ্কন করে দেব। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে মূল বিন্দু বা 0-তে কিন্তু কোনোভাবে বসানো যাবে না, কারণ এই যে কন্ডিশনে বলে দিছে টি এর অশূন্য মান, অর্থাৎ শূন্য হওয়া সম্ভব না। আশা করি এই প্রশ্নটা আমরা ক্লিয়ার। তো চলো এবার এই প্রশ্নটা সলভ করি। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, যেখানে আমার টার্গেট বা অভিষ্ট ফাংশন জেড ইকুয়াল দেওয়া আছে 4x + 6y, আর কয়েকটা শর্ত দেওয়া আছে। তো এই জিনিসটা দেওয়ার কারণটা কি এক্স্যাক্টলি? আমরা গতদিন এই টাইপের ম্যাথ করছি, তো আজকে এই ম্যাথটা করানোর একটা বিশেষ রিজন আছে। তোমরা একটু ভালোভাবে আমার সাথে ফোকাস দাও, তাহলে বুঝতে পারবা। তো আশা করি এই ম্যাথটা বুঝছো। আমি মুছে দিলাম। দেখো তাইলে এখানে জেড সমান সমান কত বলা আছে? বলা আছে 4x + 5y। তাহলে আমি আগে তুলি যে জেড ইকুয়াল কত ভাইয়া? 4x + 5y, না সরি 6y লিখলাম। দেন দেখো বলা আছে x + y = 5। তাহলে আমি আগে কি করবো? শর্তগুলা লিখবো। আমি বলছিলাম শর্তগুলা লিনিয়ার ইকুয়েশন লিখবো। তো দেখো এখানে প্রথমটা লিনিয়ার ইকুয়েশন দেওয়াই আছে। দ্যাট মিনস আমি বলতে পারবো x + y = 5। এই 5 দ্বারা ভাগ করে দিলে x/5 যোগ y/5 ইকুয়াল কত ভাইয়া? 1। এটাকে দাও 1 নাম্বার ইকুয়েশন। এখন দেখো বলছে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা লিনিয়ার ইকুয়েশন লিখলে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখানে দেখো বলছে y ইজ লেস দেন অর ইকুয়াল হচ্ছে 4, তাহলে আমি বলতে পারবো y ইকুয়াল 4 লিনিয়ার ইকুয়েশন হিসাবে লিখলে, এটা 3। এবং বাকি যে যেটা কন্ডিশন বলা আছে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 আর y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো x ইজ 0, এটা 4 নাম্বার, এবং y ইজ 0, এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি ভাইয়া? ছিল হচ্ছে লেখচিত্র অঙ্কন করা। তো আমি এই যে গ্রাফ যদি অঙ্কন করি, তাহলে দেখো এটা কি ছিল? x অক্ষ, এটি বরাবর ছিল y অক্ষ। তাহলে এই তো দেখো ফার্স্টে এই কন্ডিশনটা বা 1 নাম্বার কন্ডিশনকে যদি আমি লেখচিত্রের উপর আরোপ করি, বলছে x/5 যোগ y/5 = 1। তো এটা কিসের সমীকরণ? অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমীকরণ। যেখানে এই যে 5 এটা x অক্ষের খণ্ডিত অংশ, এই যে 5 এটা y অক্ষের খণ্ডিত অংশ। তাহলে x অক্ষের খণ্ডিত অংশ, দ্যাট মিনস এই যে এতটুকু 5, তার মানে এই বিন্দুটা হবে 5,0 গুড। আবার ঠিক তেমনি ভাবে y অক্ষের খণ্ডিত অংশ 5, তার মানে এই বিন্দুটা হবে 0,5। কেন এখানে 0 বসছে? y এর মান, কারণ x অক্ষের উপর y 0। কেন এখানে x এর মান 0 বসছে? কারণ y অক্ষের উপর x এর মান 0। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এর পরের কাজ কি ছিল আমাদের? অ্যারো দেওয়া। কোন দিকে অ্যারো হবে? তো আমরা মূল বিন্দুর সাপেক্ষে মেজার করবো, 0, 0 বিন্দুর সাপেক্ষে। এই 0, 0 বিন্দুটা এখানে বসাই দিই। পাচ্ছি 0 যোগ 0, এটা কি 5 এর সমান কখনো হইতে পারে? 0 না, তাহলে নট ইকুয়াল টু 5। তার মানে মূল বিন্দু বসায় আমি এই জিনিসটা কি পাচ্ছি? সমান পাচ্ছি না। তাহলে কি মূল বিন্দুর দিকে অ্যারো হবে না বিপরীতে? অবশ্যই বিপরীতে। তো আমি একটু অন্য কালার দিয়ে বিপরীতে অ্যারো দিই। এই দেখো, তাহলে আমরা বলতে পারবো এই যে অ্যারোটা হবে এই দিকে।
এতটুকু দেওয়া শেষ। এরপরে আমরা দ্বিতীয় রেখার কাজ করি। বলছে x=2, বলতো x=2 এটা কোন অক্ষের সমীকরণ? বা কোন অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। যেহেতু এটা 5, তাহলে 2 অবশ্যই এরকম কোন জায়গায় হবে। আমি বললাম এই যে এই বিন্দুটা 2,0, তাহলে আমি বলতে পারবো x=2, এই রেখাটা হচ্ছে এটা x=2। ঠিক তেমনি আমি বলতে পারবো y=4, মানে কি এটা x অক্ষের সমান্তরাল রেখা। দেখো এটা তো 0,5 বিন্দু, তাহলে 0,4 বিন্দু নিশ্চয়ই এরকম জায়গায় হবে। ধরো আমি দিলাম এই যে এটা আরেকটা রেখা যেখানে y=4। আচ্ছা, এখন আমি এই দুইটার অ্যারো সিলেক্ট করি। দেখো মূল বিন্দুতে যদি টেস্ট করি তাহলে আসতেছে 0=2, 0 কি কখনো 2 এর সমান হয় না, তার মানে নট ইকুয়াল। তাহলে মূল বিন্দু বসায় আমি ভুল জিনিস পাচ্ছি, মিথ্যা। তাহলে কি মূল বিন্দু এদিকে অ্যারো দিব না বিপরীতে? বিপরীতে, এই যে অ্যারো দিলাম। ঠিক তেমনি ভাবে এইখানে যদি টেস্ট করি পাচ্ছি 0=4, 0 কি কখনো 4 এর সমান হইতে পারে? বা হচ্ছে এখানে বলা আছে যে আচ্ছা y=4, যেহেতু তাহলে হচ্ছে 4 এর সমান না, 4 এর থেকে ছোট। হ্যাঁ, 0 4 এর থেকে ছোট, তার মানে 0 বসায় যেহেতু আমি কি পাচ্ছি? একই জিনিস পাচ্ছি বা সত্য পাচ্ছি, তার মানে এই দিকে অ্যারো হবে। এবং বাকি যে দুইটা কন্ডিশন অর্থাৎ x=0 আর y=0, সেটার জন্য আমরা জানি এই যে এরকম হবে অ্যারো চিহ্নটা। এটা আমরা বরাবরই করে আসতেছি এবং এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন সবচেয়ে বড় যে ঝামেলায় পড়বো আমরা, এইখানে দেখো তো এই যে রেখাগুলা বা এই যে অ্যারো গুলা, সেগুলার কোনো সমাধান অঞ্চল আছে কিনা বা কমন অঞ্চল আছে কিনা। সবচেয়ে বেশি যে ঝামেলায় পড়বা তুমি, এগুলার হচ্ছে কোনো কমন অঞ্চল নাই। দেখো কমন অঞ্চল তুমি পাচ্ছ কিনা, কমন অঞ্চল নাই। তো এখানে আমাদের সবচেয়ে বড় যে ঝামেলাটা হচ্ছে, দেখো আমরা কোনো নির্দিষ্ট সমাধান অঞ্চল পাবো না। এই জিনিসটা তোমরা একটু ফোকাস করলে দেখতে পাবা। এখন আমাদের যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে x+y=5, অর্থাৎ এই রেখাকে আমরা কি করব? দেখো এই রেখার উপর আসি, আমরা এই জিনিসটা চিন্তা করব। তাহলে এই রেখার উপর আসি, ঠিক ভালো কথা। এবং এই দুইটা কন্ডিশনে তো আমাদের মানতে হবে। তার মানে কি থাকতে হবে? এই যে এর ডানে থাকতে হবে, এর নিচে থাকতে হবে। তাইলে বলতো এই যে এর ডানে এবং এর নিচে যদি থাকি, আমি কি এই দুইটা বিন্দু নিতে পারবো কিনা? এই দুইটা বিন্দু নিতে পারবো কিনা? এগুলা নিতে পারবো না। তাহলে আমাদের নিতে হবে কোন বিন্দু? এই যে এই একটা বিন্দু এবং এই যে এই বিন্দুটা। এই বিন্দুটাকে ধরো আমি সি নাম দিলাম, কথার কথা। তো এখানে দেখো তো এই সি বিন্দুটা কার কার ছেদবিন্দু? এটা হচ্ছে 1 নং রেখা এবং 2 নং রেখার ছেদবিন্দু। তো আমরা 1 আর 2 এর যদি ছেদবিন্দু বের করি, এখানে দেখো 2 থেকে x এর মান কত পাচ্ছি? 2। তাহলে x এর মান এখানে বসে দিলে 2 + y=5। অতএব y এর মান পাচ্ছি আমি 5 - 2 বা 3। তার মানে কি আমি বলতে পারবো না এই সি বিন্দুটা হচ্ছে 2,3? অবশ্যই বলতে পারবো। তাইলে আমরা এখান থেকে যে সমাধানকৃত বিন্দু বা আমার যে বিন্দুটা দরকার ছিল সেটা বের করে ফেলছি। তো এই ম্যাথটা করানোর রিজনটা অবশ্যই এখন তোমরা বুঝে গেছো যে এই ম্যাথের কোনো নির্দিষ্ট সমাধান অঞ্চল নাই। তাই আমাদের কি করতে হবে? যে রেখার উপর অবস্থিত তার কি এই যে ডানে এবং এটা নিচে বিন্দুগুলা কাউন্ট করতে হবে, অর্থাৎ এই দুইটা বিন্দু গ্রহণযোগ্য হবে। বাকি যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু হবে না। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো চলো এবার আমরা পরবর্তী যে ম্যাথ প্রবলেমটা আছে সেটা সলভ করি। তো দ্বিতীয় টাইপে আমরা চলে আসছি। এখন দ্বিতীয় টাইপ শুরু করার আগে আমি জাস্ট তোমাদেরকে ছোট্ট একটা বেসিক দিই। ধরো একটা সমতা দেওয়া আছে, অসমতা আর কি, 3x + 4y - 12 > 0। তো এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, 3x + 4y > 12, বা এই 12 দ্বারা ভাগ করলে x/4 + y/3, এটা লিনিয়ার ইকুয়েশন লিখলে 0। তো আমি দেখতে পাচ্ছি এটা একটা অক্ষদ্বয় সমীকরণ। তো এটাকে যদি লিখি, এই যে এটা হবে 4, এটা হবে 3, এই বিন্দুটা হবে 4,0 বিন্দু এবং এই বিন্দুটা হবে 0,3 বিন্দু। আচ্ছা, আমরা এইটা লিখলাম, কিন্তু এই চিত্রটা আঁকানো এটা আমাদের ভুল হয়েছে। কারণ কি, যখনই অসমতা দেওয়া থাকবে, ইকুয়াল দেওয়া থাকবে না, তখন আমাদের এইভাবে রেখা অঙ্কন করা যাবে না। তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডট ডট দিয়ে রেখা অঙ্কন করা লাগবে। অর্থাৎ এই হচ্ছে ডট ডট দিয়ে রেখা অঙ্কন করা লাগবে। তো আশা করি এই জিনিসটা আমাদের নলেজে গেঁথে গেছে। এখন থেকে আমরা দেখব যে যদি কোনো সময় গ্রেটার দেন থাকে অথবা শুধু লেস দেন থাকে, তখন আমরা ডট ডট দিয়ে রেখাটা অঙ্কন করব। তো চলো এবার 2 নম্বর টাইপের যে প্রথম ম্যাথ প্রবলেম সেটা সলভ শুরু করি। তো ম্যাথ প্রবলেম, আজকের ম্যাথ গুলা বা এই ক্লাসের সম্পূর্ণ যে ম্যাথ গুলো আমি করাবো সবগুলো হচ্ছে ব্যবসায়ী রিলেটেড। কারণ আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিং এ প্রথম দিনই বলছি আমাদের উদ্দেশ্য হইতে হবে ব্যবসায়ী হওয়া। কারণ কি,
এখানে আমি কম বিনিয়োগে কি করব, বেশি পরিমাণে প্রফিট গেইন করব, বা কম পরিমাণ টাকা লাগায় আমি বেশি মুনাফা অর্জন করব। এটা আমার যোগাশ্রী প্রোগ্রামিং এর কাজ। তাই এই অধ্যায়ের ম্যাথ গুলো আমরা বেশিরভাগ ম্যাথ ব্যবসায়ী রিলেটেড ম্যাথ প্রবলেম করব, ঠিক আছে। তো প্রথম ম্যাথ দেখো, বলছে একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা বিক্রি করে। ভালো কথা, প্রতি ঝুড়ি আম ও পেয়ারার মূল্য যথাক্রমে 50 টাকা ও 25 টাকা। আচ্ছা, তার আগে দেখো এই প্রশ্নটা অনেক বড়, দেখে মাথা ঘুরে যেতে পারে, একটু ধৈর্য সহকারে আমাদের পড়তে হবে। ভালো কথা, ওই দোকানে 12টার বেশি ঝুড়ি রাখতে পারে না, প্রতি ঝুড়ি আম ও পেয়ারা বিক্রয়ে লাভ হয় এত টাকা। আচ্ছা, 500 টাকা মূলধন। আচ্ছা, ইত্যাদি অনেক কিছু আমরা পড়ছি। প্রশ্নে এসে দেখো বলছে সর্বোচ্চ কত লাভ করতে পারবে, তার মানে আমাদের জেড বা অভিষ্ট ফাংশন এটাকে ম্যাক্সিমাম করতে হবে, কিন্তু কি বলছে সর্বোচ্চ কত লাভ করতে পারবে। তাহলে আমি বুঝতেছি জেড এর যে ফাংশনটা বা অভিষ্ট ফাংশন সেটা লাভের ফাংশন হবে। তো আমি সাইডে একটু লিখে নিই কি কি বলা আছে। বলছে আম ও পেয়ারার মূল্য 50 টাকা ও 25 টাকা। তাহলে আমি লিখলাম আম 50, পেয়ারা কত ভাইয়া, পেয়ারা হচ্ছে 25, এটা আগে সাইডে লিখলাম। এরপরের কথা বলছে দেখো 12টার বেশি ঝুড়ি রাখতে পারে না। তাহলে ঝুড়ি সর্বোচ্চ কয়টা, ঝুড়ি হচ্ছে সর্বোচ্চ 12টা। আমি আগে এগুলো সাইডে লিখে নিই। এরপরে দেখো বলছে লাভ কত, লাভ হচ্ছে 10 টাকা। আম বেচলে 10 টাকা, এই যে লাভ, আম যখন বেচতেছি তখন 10 টাকা, যখন আমি কি পেয়ারা বেচতেছি তখন হচ্ছে লাভ কয় টাকা ভাই, 6 টাকা। এরপরে বলছে 500 টাকা মূলধন, তাহলে আমি লিখবো মূলধন হচ্ছে 500 টাকা। তো ইত্যাদি এই কয়টা জিনিস আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে ধরি যে বিক্রেতা আম বিক্রি করে এক্স ঝুড়ি এবং হচ্ছে পেয়ারা বিক্রি করে ওয়াই ঝুড়ি। তো এখানে এটা লিখে নেবা তোমরা, আম এক্স ঝুড়ি এবং হচ্ছে পেয়ারা কত ঝুড়ি ভাইয়া, পেয়ারা হচ্ছে ওয়াই ঝুড়ি। এটা জাস্ট আমি ধরে নিলাম, কারণ আমার সিদ্ধান্ত চলক হচ্ছে এক্স ওয়াই, আমি ধরলাম। এরপরে দেখো বলছে ঝুড়ি সর্বোচ্চ 12টা, তার মানে ওই দোকানে সর্বোচ্চ ঝুড়ি একটা 12টা। তো ধরো এক্স ঝুড়ি আম রাখছে, ওয়াই ঝুড়ি হচ্ছে কি রাখছে, পেয়ারা রাখছে। তাহলে এটা অবশ্যই লেস দেন অর ইকুয়াল 12 হবে, কারণ কি ওই বিক্রেতা বলছে যে ঝুড়ি তার দোকানে সর্বোচ্চ আটা কত, 12। আশা করি এই কন্ডিশনটা আমরা বুঝতে পারছি। এরপরে দেখো আমার বলছে যে লাভ হচ্ছে আম বেচলে 10 টাকা এবং পেয়ারা বেচলে 6 টাকা ঝুড়ি প্রতি। তাহলে বলো এক ঝুড়িতে লাভ হয় 10 টাকা, এক্স ঝুড়িতে লাভ কত হবে, 10x টাকা। ঠিক তেমনি ভাবে এক ঝুড়িতে পেয়ারা বেচলে লাভ হয় ওয়াই টাকা, মানে 6 টাকা, তাহলে ওয়াই ঝুড়িতে কয় টাকা, 6y টাকা। এটা আমার লাভের ফাংশন এবং আমাকে বলছে সর্বোচ্চ কত লাভ বের করতে হবে, অর্থাৎ আমার অভিষ্ট ফাংশনটা জেড, তাহলে জেড ইকুয়াল 10x প্লাস 6y। আমি এটা লিখে ফেললাম। এর পরের কথা দেখো বলছে মূলধন কত টাকা, 500 টাকা। আচ্ছা, তো এখানে বলছে একটা ঝুড়ি আমের দাম কত টাকা, দেখো তো ভাইয়া 50 টাকা, এবং এক ঝুড়ি পেয়ারার দাম কত, 25 টাকা। তাহলে কি আমি বলতে পারবো না এক ঝুড়ির দাম যেহেতু 50 টাকা, তাহলে এক ঝুড়ির দাম 50x টাকা। ঠিক তেমনি ভাবে এক ঝুড়ি পেয়ারার দাম যেহেতু 25 টাকা, তাহলে ওয়াই ঝুড়ি পেয়ারার দাম কত, 25y টাকা। তাহলে এই দুইটার যোগফল হবে কি ভাইয়া, দেখো তো তার মূলধন কত, সর্বোচ্চ 500 টাকা, তাহলে লেস দেন আর ইকুয়াল 500। এটা তো আমরা বুঝতে পারতেছি। কারণ কি, কারণ হচ্ছে আমাদেরকে সর্বোচ্চ মূলধন বা আমার যেটা পুঁজি সেটা 500 টাকা, এই 500 টাকার মধ্যে কিনতে হবে। তার মানে 50x যোগ 25y লেস দেন আর ইকুয়াল 500। আমরা দুইটা কন্ডিশন অলরেডি কি পেয়ে গেছি, 1 2। দেখো তো আরো কোনো কন্ডিশন আছে কিনা। আমরা ঝুড়ির কন্ডিশন লিখলাম, তারপর মূলধন দিয়ে কন্ডিশন লাগাইছি, লিখছি। এবার লাভের কন্ডিশন আমরা হচ্ছে এই যে জেড এর মান বের করছি। আর আমাদের দুইটা হিডেন কন্ডিশন আছে, যেটা কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন আমরা যদি এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করি তাইলে আমার এই ম্যাথ শেষ। তো আমরা দেখো এই বাংলা পড়ে কি করলাম, কন্ডিশন গুলো বের করলাম। এরপরে কি করব, এই কন্ডিশন গুলা দিয়ে লেখচিত্র অঙ্কন করবো, ছেদবিন্দু অঙ্কন করবো, যেটার সর্বোচ্চ মান বের করব, যেটা আমরা করছি। তো ওইভাবে ম্যাথ গুলো আমি পুরোপুরি করাই দিব না, বাকিগুলা আমি জাস্ট কন্ডিশন গুলো আজকে বের করে দিব। বাকি ম্যাথ বা বাকি যে প্রসেস সেই নিয়মে তোমরা বাড়িতে ম্যাথ প্রবলেম গুলা সলভ করবা। তো চলো আমরা এবার 2 নম্বর প্রশ্ন কি আছে এই টাইপের সেটা দেখি। তো দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন কৃষক ধান এবং গমের চাষ করতে গিয়ে দেখলেন যে প্রতি হেক্টর জমিতে ধান ও গমের চাষ যথাক্রমে 120 টাকা এবং 800 টাকা। প্রতি হেক্টর জমিতে ধান ও গম চাষের জন্য যথাক্রমে 4 জন এবং 6 জন শ্রমিকের প্রয়োজন হয়। সর্বাধিক 26 জন নিয়োগ করে এবং 4800 টাকা বিনিয়োগ করে সর্বোচ্চ কত হেক্টর জমি চাষ করতে হবে। অর্থাৎ আমাদের জেড যেটা বা অভিষ্ট ফাংশন সেটা হচ্ছে কত হেক্টর জমি সেটার মান। তো আমরা ফার্স্টে
সাইডে নোটগুলা লিখবো আগে আমাদের বোঝার সুবিধার্থে, যে 120 টাকা কি করতে লাগে ভাইয়া? প্রতি হেক্টর ধান চাষ করতে। তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো ধান, ধানে কত ভাইয়া? 120 টাকা লিখলাম। ঠিক তেমনি ভাবে দেখো তো গমে কত বলা আছে? গমে বলা আছে 800 টাকা। তো তুমি এখানে এখানে লিখে রাখো যে গম 800 টাকা। আচ্ছা লিখলাম। এর পরের কথা দেখো, বলছে প্রতি হেক্টর জমিতে ধান ও গম চাষের জন্য যথাক্রমে 4 জন ও 6 জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তাহলে ধানের জন্য কয়জন? ধানের জন্য শ্রমিক 4 জন, 4 জন শ্রমিক। ঠিক তেমনি ভাবে গমের জন্য কয়জন শ্রমিক ভাইয়া? 6 জন বলা আছে। তো এটা আমরা লিখবো, গমের জন্য 6 জন শ্রমিক লিখলাম। এরপরে দেখো বলা আছে যে সর্বোচ্চ 26 জন শ্রমিক কি করতে হবে? আমরা নিয়োগ দিতে পারবো। সর্বাধিক কত? 26 জন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিনিয়োগ করতে হবে কত টাকা ভাইয়া? সর্বাধিক 4800 টাকা। তাইলে দেখো আমাদের ফার্স্টে আমরা ধরে নিই যে সলিউশন ধরি ধান চাষ করে এক্স সেক্টর, ধান চাষ এক্স সেক্টর। অর্থাৎ আমাদের যে চলক গুলা আছে সেগুলা বা সিদ্ধান্ত চলক, সেগুলা এক্স এবং ওয়াই দ্বারা আমরা প্রকাশ করতেছি। তো বললাম ধান চাষ এক্স হেক্টর। ঠিক তেমনি ভাবে আমরা যদি বলি গম চাষ, সেটা হবে ওয়াই হেক্টর। তাহলে দেখো তো আমাদের সর্বোচ্চ কত হেক্টর? তার মানে অভিষ্ট ফাংশনটা জেড। আমি বলতে পারবো জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই হবে, কারণ আমরা এক্স প্লাস ওয়াই এর মানে কি করব? সর্বোচ্চ বাড়াবো, ম্যাক্সিমাম। ঠিক আছে। এখন দেখো আমাদের আর দুইটা কন্ডিশন কি আছে? 4800 টাকা বিনিয়োগ করে। তো ফার্স্টে দেখো এইখানে বলা আছে যে 120 টাকা কি ধান চাষ করতে লাগে প্রতি হেক্টরে। তাহলে বলতো 1 হেক্টরে যদি 120 টাকা লাগে, কয় হেক্টর আছে? এক্স হেক্টর। তাহলে আমরা লিখলাম 120 এক্স যোগ 1 হেক্টরে যদি 800 টাকা লাগে, তাহলে কত হেক্টর গম চাষ করছি? ওয়াই হেক্টর। তাহলে হবে 800 ওয়াই। তাহলে এটা কি আমার মোট বিনিয়োগ? এই বিনিয়োগটা কতটুকু হবে বলতো? এই বিনিয়োগটা হবে লেস দেন অর ইকুয়াল কত টাকা ভাইয়া? এখানে বলা আছে 4800 টাকা। তাহলে আমরা 4800 টাকা বিনিয়োগ করতে পারবো, অথবা 4800 টাকার থেকে কি কম বিনিয়োগ করতে পারবো, তাই এই কন্ডিশন। এরপরে দেখো বলছে সর্বাধিক 26 জন শ্রমিক নিয়োগ দিতে পারে। তাহলে বলো 1 হেক্টরের জন্য 4 জন, তাহলে এক্স হেক্টরের জন্য কত? 4x। ঠিক তেমনি ভাবে 1 হেক্টরের জন্য 6 জন, তাহলে ওয়াই হেক্টরের জন্য 6y। এটা সর্বোচ্চ কত? 26। তাহলে লেস দেন অর ইকুয়াল কি হবে? 26। দেখো আমরা অলরেডি দুইটা কন্ডিশন পাইছি। আর দুইটা হিডেন কন্ডিশন কি? এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। দেখো তো আর কোনো কন্ডিশন আছে কিনা? আমরা শ্রমিকের জন্য লিখলাম, তারপর আমরা হচ্ছে কত টাকা বিনিয়োগ সেটার জন্য লিখলাম, আমাদের আর কিছু লেখা নাই। তো এই কন্ডিশন গুলা ব্যবহার করে আমরা এরপরের কাজ হচ্ছে লেখচিত্র অঙ্কন করা, তারপরে হচ্ছে যে পয়েন্ট গুলো আছে সেগুলা বের করা, তারপর যেটা সর্বোচ্চ মান বের করা। তো যেহেতু সত্য দেওয়া থাকলে কিভাবে ম্যাথ সলভ করতে হয় এটা আমরা 2 নম্বর লেকচারে পুরোটাই করছি, পুরো লেকচার জুড়েই সেটা ছিল। তাই আমি আর নতুন করে করাই দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আমরা ক্লাস লেকচার এমন ভাবে গোছাইছি যেন এখানে তোমার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পর্যন্ত, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সবকিছু তোমার কভার হয়ে যায়। তো তুমি এই লেকচার গুলার মাধ্যমে দেশসেরা ইউনিভার্সিটি, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, বুটেক্স, এমআইএসটি পর্যন্ত সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য একটা এনাফ প্রিপারেশন হয়ে যাবে, এবং অন্যান্য ভার্সিটির জন্য তো খুব ভালোভাবেই প্রিপারেশন হবে বলে আমি এক্সপেক্ট করতেছি। তো এখন আমাদের যে জিনিসটার দিকে ফোকাস দিতে হবে, যে আমরা এই ক্লাসগুলা করতেছি সবকিছু ঠিক আছে। আমি দেখলাম পর্যবেক্ষণ করে যে আমি যদি হচ্ছে তোমার পুরোপুরি বেসিক থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সবকিছু কভার করাতে যাই এবং বোর্ড পরীক্ষা পর্যন্ত, তাহলে আমার আরেকটা লেকচার লাগতেছে। তো আজকের লেকচারে পুরোপুরি সবকিছু কমপ্লিট হবে না। এই লেকচারের পরে পরবর্তী দিন একটা ছোট্ট লেকচার আসবে। এই 4টা লেকচার কমপ্লিট করলে তুমি এই চ্যাপ্টারের বস হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এই চ্যাপ্টারটা তোমার ভালো লাগার একটা চ্যাপ্টারে পরিণত হবে বলে আমি এক্সপেক্ট করতেছি। তো চলো ভাইয়া এবার 3 নম্বর প্রশ্নটা কি আছে এই টাইপের আমরা দেখি। তো দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি তার বাগানে কমপক্ষে 12টা নারকেল চারা এবং 4টা আমের চারা লাগাতে চান। প্রতি নারকেলের চারা ও আমের চারার মূল্য যথাক্রমে 20 টাকা ও 30 টাকা। তো এই দেখো এখানে বলা আছে কি নারকেলের চারার মূল্য হচ্ছে 20 টাকা আর আমের চারার মূল্য হচ্ছে কত টাকা ভাইয়া? 30 টাকা। তো আমরা এটা সাইডে বোঝার সুবিধার্থে লিখে রাখি। নারিকেলের চারা কত? মূল্য কত ভাইয়া? মূল্য হচ্ছে 20 টাকা। ঠিক তেমনি ভাবে আমের চারার মূল্য কত? আমের চারার মূল্য হচ্ছে ভাইয়া 30 টাকা।
এটা আমরা সাইডে লিখে রাখলাম। এরপরে দেখো বলছে ওই ব্যক্তি 600 টাকার বেশি ব্যয় না করে প্রত্যেক প্রকারের কতগুলো চারা কিনতে পারেন যাতে মোট চারার সংখ্যা সর্বাধিক হয়। দেখো আমাকে কি বের করতে হবে, চারার সংখ্যা সর্বাধিক বের করতে হবে, অর্থাৎ অভিষ্ট ফাংশন জেড হবে এখানে। আচ্ছা ভালো কথা, বলছে ওই ব্যক্তি কত টাকা ব্যয় করতে চায় না, 600 টাকার বেশি ব্যয় করতে চায় না। আচ্ছা, তো আমি এখানে লিখলাম সর্বাধিক ব্যয়, সর্বাধিক সর্বাধিক ব্যয় কত, সর্বাধিক ব্যয় হচ্ছে 600 টাকা লিখলাম। ঠিক তেমনি ভাবে দেখো আরো একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, কমপক্ষে 12টি নারকেল চারা এবং 4টা আমের চারা। তাইলে আমি এখানে বলতে পারবো এটা কতটা, নারকেল চারা 12টি আর আমের চারা কতটি ভাইয়া, 4টি। এটা লিখে রাখলাম। এই লিখার ফলে আমার কি সুবিধা হয়, কন্ডিশন গুলা লিখতে সুবিধা হয়। তোমরা এটা রাফে লিখবা, তোমরা কিন্তু খাতার সাইডে ভাবে লিখবা, এটা মানে ভালো দেখায় না আর কি, লেখা যাবে না। তোমরা হচ্ছে খাতায় কিভাবে লিখবা সেটা আমি পরবর্তী ক্লাসে দেখাই দিব তোমাদের। তোমরা জাস্ট এটা রাফে লিখে কন্ডিশন গুলো এখান থেকে বের করবা। তো দেখো প্রথমে আমি বলছে দেখো মোট চারার সংখ্যা সর্বাধিক হইতে হবে, এটা হচ্ছে আমার জেড এর মান, বা জেড হচ্ছে আমার কি চারার সংখ্যা সর্বাধিক বানাইতে হবে অভিষ্ট ফাংশনটা। আমি ফার্স্টে সলিউশন বের করি। দেখো সলিউশন আমি লিখি, ধরি ধরি নারকেলের চারা, নারিকেল চারা এক্স সংখ্যক, নারিকেল চারা এক্স সংখ্যক, অর্থাৎ আমি এক্স এবং ওয়াই দ্বারা কি করব, সিদ্ধান্ত চলক গুলাকে ডিফাইন করব। ঠিক তেমনি ভাবে আমের চারা আমি বললাম ওয়াই সংখ্যক। সেম নিয়ম ভাইয়া, তোমরা প্রশ্ন বুঝতে পারলে সেম, মানে প্রত্যেকটা ম্যাথই একই রকম, জাস্ট তোমাদেরকে বুঝতে হবে ভাষাটা। তো এখন দেখো বলছে জেড কি মোট চারের সংখ্যা সর্বাধিক হয়, তাহলে আমি বলতে পারবো জেড ইকুয়াল কি এক্স প্লাস ওয়াই, কারণ আমি এক্স সংখ্যক নারিকেল চারা, ওয়াই সংখ্যক কি করছি আমের চারা রোপণ করছি বা লাগাবো আর কি। তাহলে দেখো তো এই জেড এর মান আমার কি করতে হবে, ম্যাক্সিমাম করতে হবে। আচ্ছা ভালো কথা, এটা আমরা পরে করব। তার আগে দেখো তো কন্ডিশন কি, বলছে সর্বাধিক ব্যয় হচ্ছে 600 টাকা। তো মাথায় রাখো একটা জিনিস, দেখো একটা নারিকেলের চারা যদি 20 টাকা হয়, তো আমরা লাগাইছি কয়টা, এক সংখ্যক, তাহলে এক সংখ্যক নারিকেলের চারা হবে 20x টাকা। এতটুকু তো বুঝছি। ঠিক তেমনি ভাবে একটা আমের চারা যদি 30 টাকা হয়, ওয়াই সংখ্যক আমের চারা কত হবে, 30y টাকা। আচ্ছা আমার সর্বাধিক ব্যয় কত বলতো, সর্বাধিক ব্যয় করতে পারবে এখানে বলা আছে যে হচ্ছে না, সর্বাধিক ব্যয় হবে 600 টাকা। তার মানে আমাকে এই যে এখানে যে চারাগুলা কিনছি এটা 600 টাকার মধ্যে রাখতে হবে। তার মানে দিতে হবে লেস দেন অর ইকুয়াল হচ্ছে 600 টাকা, কারণ 600 টাকার বেশি আমি কি করতে পারবো না, কিনতে পারবো না। এখন দেখো আরো একটা কথা বলে দিচ্ছে, বলছে নারিকেলের চারা কমপক্ষে 12টা এবং আমের চারা তিনি কমপক্ষে 4টা লাগাতে চান। নারিকেলের চারা কমপক্ষে কয়টা, 12টা, এবং আমের চারা কমপক্ষে 4টা লাগাইতে চান। ভালো কথা। তাইলে বলো এইখানে, তাইলে বলো কমপক্ষে নারিকেলের চারা কয়টা লাগাইতে হবে, 12টা। তাইলে আমি কি নারকেলের চারাকে এক্স দ্বারা ডিফাইন করছি, আমি বলতে পারবো না এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 12, যেহেতু কমপক্ষে বলা আছে তার মানে কি 12টা লাগাইতে হবেই মাস্ট, এর থেকে বেশি পারলে তো ভালো কথা। তার মানে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 12। ঠিক তেমনি ভাবে দেখো বলছে 4টা আমের চারা লাগাইতে হবে, তো আমের চারাকে আমি কি দ্বারা ডিফাইন করছি, ওয়াই দ্বারা। তাহলে আমি বলতে পারবো ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 4, 4-এর সমান তো অবশ্যই হইতে হবে, এর থেকে বেশি হলে তো কথাই নাই। তাহলে কন্ডিশন কয়টা পেলাম দেখো, একটা, দুইটা, 3টা কন্ডিশন পাইছি। আর বাকি 2টা হিডেন কন্ডিশন কি, যে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো এই কন্ডিশন গুলাকে যদি আমরা এখন লেখচিত্র অঙ্কন করি, দেন আমরা পয়েন্ট বের করব। ওই পয়েন্ট গুলা জেড এর ফাংশনে বসাই দিলে যে মানটা সর্বাধিক হবে সেটাই আমার অ্যান্সার। তো আমি হচ্ছে চলো এবার 4 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নটা আশা করি বুঝতে পারছো, কারণ একই টাইপের ম্যাথ, খালি হচ্ছে প্রশ্নটা ধরতে হবে, সত্যগুলা বের করতে হবে। আর গতদিন যেহেতু আমরা এই টাইপের ম্যাথ সলভ করছি বা গত লেকচারে সলভ করছি, তাই এখন আর আমি করাই দিচ্ছি না, এই কথা এর আগেও বললাম এখনো বলতেছি। তো চলো এবার আমরা 4 নম্বর প্রশ্নে শিফট করি। ভাগ্য যদি ভালো হয় তোমারও এই ব্যবসার মতো অবস্থা হবে। 500 টাকা নিয়ে চালান শুরু করছিল এই ব্যবসায়ী, দেখো এখন সে ডলারে ডলারে ব্যবসা করছে, অর্থাৎ ডলার কামাচ্ছে। তো তোমরা ব্যবসায়িক নলেজ অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর নলেজ থাকায় তোমাদের ব্যবসা গ্রো করতে পারো। কিভাবে করতে পারবে এই পুরো চ্যাপ্টার শেষে তো ওভারঅল একটা ধারণা পাওয়াই। দেখো এইখানে প্রশ্নটা যেটা বলছে 4 নম্বরে, একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও টেলিভিশন মিলে 100 সেট নিতে পারেন। ভালো কথা, তার মানে সে রেডিও এবং টেলিভিশন টোটাল কয় সেট কিনবেন, 100 সেট। গুড, ভেরি গুড। এখানে বলা আছে দেখো যে রেডিও টেলিভিশন সেটের প্রত্যেকটার মূল্য $40 ও $60, এই দেখো ডলারে শিফট হয়েছে।
তাহলে টাকা থেকে ডলারে শিফট হয়েছে, তার অবস্থা দেখো, বড় লোকস। এখন তাইলে প্রত্যেকটা রেডিও কত টাকা? $40। প্রত্যেকটা টিভি বা টেলিভিশন কত ডলার? $120। ভালো কথা। প্রতি রেডিও ও টেলিভিশনের লাভ যথাক্রমে 16 ও $32। তার মানে একটা রেডিও বেচলে $16 লাভ, আবার একটা টেলিভিশন বেচলে $32 লাভ। ভালো কথা। সর্বোচ্চ $10,400 বিনিয়োগ করে তিনি কত টাকা লাভ করতে পারেন? ওই ছিল 500 টাকা, কই $10,400। চিন্তা করো অবস্থা, কই আঙুল ফুলে কলা গাছ, এরকম একটা অবস্থা। তাইলে এই যে কন্ডিশন গুলা আমরা এখন লিখবো। তো আমাদের কি বলছে? সর্বোচ্চ $10,400 বিনিয়োগ করে তিনি কত লাভ করতে পারেন। মানে আমাদের কি বের করতে হবে ভাইয়া? লাভ বের করতে হবে। এখানে আমাদের লাভটাই হচ্ছে অভিষ্ট ফাংশন জেড। এইখানে আমরা ধরি, আগে ধরে নিব যে ধরি সে কি করে, সে এক্স সেট রেডিও এবং হচ্ছে ওয়াই সেট কি, ওয়াই সেট হচ্ছে টেলিভিশন কিনে। অর্থাৎ আমরা আমাদের যে সিদ্ধান্ত চলক সেগুলাকে এক্স এবং ওয়াই দ্বারা ডিফাইন করতেছি। ভালো কথা। এরপরে বলছে দেখো যে রেডিও টেলিভিশন সেটের প্রত্যেকটার ক্রয় মূল্য $40 ও $120। তাহলে বলো একটা রেডিওর ক্রয় মূল্য যদি $40 হয়, তাহলে এক্সট্রা রেডিওর ক্রয় মূল্য কত? 40x। তাহলে আমরা লিখলাম 40x। ভালো কথা, ভেরি গুড। এবং বলছে একটা টেলিভিশনের মূল্য $120। তাহলে ধরো ওয়াইটা টেলিভিশনের মূল্য কত হবে? $120 লিখলাম। বলো ব্যবসায়ী সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করবেন? $10,400। তার মানে আমাকে এই যে রেডিও এবং টেলিভিশন কিনতে হবে কত ডলারের মধ্যে? লেস দেন অর ইকুয়াল $10,400 মধ্যে। অর্থাৎ $10,400 হইতে পারবে, কিন্তু 10,400 বেশি হবে না। আমাদের একটা কন্ডিশন বের করা ডান। এর পরের কথা দেখো, বলছে প্রতি রেডিও টেলিভিশনের লাভ যথাক্রমে $16 ও $32। তার মানে একটা রেডিও যদি সে বেচে $16 লাভ করতে পারবে, এবং একটা টেলিভিশন যদি বেচে সে কি করতে পারবে? $32 লাভ করতে পারবে। বলছে তিনি মোট কত টাকা লাভ করতে পারেন। অর্থাৎ আমাদের কি বের করতে হবে বলো ভাইয়া? লাভ বের করতে হবে। তাহলে জেডটা হচ্ছে কি? লাভের ফাংশন। এতটুকু আমরা বুঝতে পারছি। তো তাইলে দেখো জেডটা যেহেতু লাভের ফাংশন বা অভিষ্ট ফাংশন জেড, দেখো তো একটা টেলিভিশন বা একটা হচ্ছে রেডিও বিক্রি করে কত ডলার লাভ? $16। তাহলে এক্সট্রা রেডিও বিক্রি করে $16x লাভ। ঠিক তেমনি ভাবে একটা টেলিভিশন বিক্রি করে $32 লাভ। ওয়াইটা টেলিভিশন বিক্রি করে কত ডলার লাভ? 32y। তাহলে এটাই হচ্ছে আমার জেড এর ফাংশন বা অভিষ্ট ফাংশন। এটাকে আমার কি করতে হবে? ম্যাক্সিমাম বানাইতে হবে, যেহেতু বলছে কত টাকা লাভ করতে পারেন। আচ্ছা, তো আমরা এই কাজগুলো করবো। দেখো তো আর কোনো কন্ডিশন আছে কিনা এখানে? অবশ্যই কন্ডিশন আছে। এই যে বলছে রেডিও টেলিভিশন মিলে তিনি কত সেট ক্রয় করবেন? মাত্র 100 সেট। তাহলে দেখো আমি কি বলতে পারবো না যে এক্স সংখ্যক রেডিও ওয়াই সংখ্যক টেলিভিশন এই দুইটার যোগফল হবে লেস অর ইকুয়াল 100? কারণ 100 সেট তিনি ক্রয় করতে পারবেন। একটা সমীকরণ বের হয়েছে, দুইটা সমীকরণ বের হয়েছে। সমীকরণ না তো, অ্যাকচুয়ালি অসমতা। দুইটা আমরা পেয়ে গেছি। দেখো তো আর কিছু আমরা পাই কিনা। আমাদের দুইটা হিডেন কন্ডিশন আছে কি? এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। এই দুইটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। এতটুকু তো আমরা বুঝতে পারছি। তাহলে দেখো আমাদের অলরেডি কয়টা কন্ডিশন বের হয়ে গেছে? একটা, দুইটা এবং এই যে 3, 4। আর কোন কন্ডিশন আছে এখানে? আমরা টেলিভিশন সেটেরটা বের করছি, লাভেরটা বের করলাম, তারপরে আমরা হচ্ছে কত টাকা বিনিয়োগ করতে পারবো এটা দিয়েও বের করলাম। আমাদের কন্ডিশন গুলা বের করা শেষ। এরপর বাকি কাজ সব তোমাদের। বাকি কাজ আর আমি করাই দিব না। চলো আমি 5 নম্বর প্রশ্নে শিফট করি। আশা করি 4 নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পারছি। 5 নম্বর প্রশ্নের পরে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করবো এই টাইপের, দিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত হবে আর কি। তো 5 নম্বর প্রশ্নে কি আছে আমরা দেখি। 5 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা আছে একজন ব্যক্তি 500 টাকার মধ্যে, অর্থাৎ আমার বিনিয়োগটা হইতে হবে 500 টাকার মধ্যে। ভালো কথা। কমপক্ষে 6খানা গামছা, এই যে 6খানা গামছা ও 4খানা তোয়ালে কিনতে চান। ভালো কথা। প্রতিখানা গামছার দাম 30 টাকা এবং প্রতিখানা তোয়ালের দাম 40 টাকা। বলছে প্রত্যেক প্রকারের কতখানা গামছা কিনলে সে প্রদত্ত সপ্তাহদিন সর্বাপেক্ষা বেশি জিনিস কিনতে পারবে। অর্থাৎ সর্বাপেক্ষা বেশি সংখ্যক কি গামছা এবং তোয়ালি কিনতে পারবেন। তার মানে আমাদের একটা ব্যবসায়ীর কথা বর্ণনা করা আছে। সে গামছা এবং তোয়ালি কিনতে চান, যেখানে সে হচ্ছে 500 টাকা বিনিয়োগ করবেন সর্বোচ্চ, এবং তার প্রত্যেকটা গামছার দাম 30 টাকা এবং তোয়ালের দাম 40 টাকা দিয়ে আমাকে বিস্তারিত কথাবার্তা বলছেন যে 6খানা গামছা এবং 4খানা তোয়ালি সে কিনতে চান। তো ভালো কথা, আমি এখানে ধরে নিই ফার্স্টে, ধরি ধরি এক সংখ্যক কি ভাইয়া? এক সংখ্যক হচ্ছে গামছা। ঠিক তেমনি ভাবে ওয়াই সংখ্যক তোয়ালে।
অর্থাৎ আমি চাচ্ছি কি এক্স আর ওয়াই দ্বারা সিদ্ধান্ত চলক গুলাকে ডিফাইন করতে। ভালো কথা। এবার বলো একটা গামছার দাম 30 টাকা, তাহলে এক্সট্রা গামছার দাম কত? 30x। ভালো কথা। একটা তোয়ালের দাম 40 টাকা, তাহলে ওয়াইটা তোয়ালের দাম 40y। আচ্ছা, বলতো এইটা বিনিয়োগ করতে হবে কত টাকার মধ্যে? 500 টাকার মধ্যে, বা 500 টাকার মধ্যে আমাকে কিনতে হবে এই জিনিসটা। তার মানে আমি বলতে পারবো লেস দেন অর ইকুয়াল 500। এই যে আমার 1 নম্বর কন্ডিশন শেষ বের করা। এরপরে দেখো বলছে যে 6খানা গামছা এবং 4খানা তোয়ালে কিনতে চান। সে 6খানা গামছা এবং 4খানা তোয়ালে কি করেন? কিনতে চান। সর্বনিম্ন, এই দেখো কমপক্ষে বা সর্বনিম্ন। তার মানে কি আমি বলতে পারবো না যে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 6, কারণ 6টা গামছা কিনতে চান। 6 বেশি কিনলে সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 6টা থাকা লাগবে। ঠিক তেমনি ভাবে ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, কারণ ওয়াই এর মান সর্বনিম্ন কত থাকতে হবে বলো ভাইয়া? 4। 4-এর থেকে বেশি থাকলে সমস্যা নেই। তো এই যে আমরা 3টা কন্ডিশন অলরেডি লিখে ফেলছি। এটা আমাদের 2 নম্বর কন্ডিশন, এটা আমাদের 3 নম্বর কন্ডিশন। ভালো কথা। এবার আমাকে বলছে দেখো সর্বাপেক্ষা বেশি সংখ্যক জিনিস কিনতে হবে, অর্থাৎ যেটা কি অভিষ্ট ফাংশনটা হচ্ছে গামছা এবং তোয়ালের সংখ্যা সর্বোচ্চ বেশি করতে হবে। তাহলে বলো গামছা কিনছি এক সংখ্যক আর তোয়ালে কিনছি ওয়াই সংখ্যক, তাহলে আমাদের এই জেড ম্যাক্স বানাইতে হবে, অর্থাৎ এটার যোগফল গামছা এবং তোয়ালের যোগফল বেশি বানাইতে হবে। তো বেশি বানানোর জন্য আমরা 3টা শর্ত অলরেডি পেয়ে গেছি, আর 2টা হিডেন শর্ত আছে। এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এই 5টা কন্ডিশন আমরা যদি লেখচিত্রে বসাই বিন্দু পাবো। বিন্দুগুলা এই ফাংশনে বসাই দিলে যেটার মান সবচেয়ে বেশি হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো? তো প্রত্যেকটা সেম টাইপের ম্যাথ, জাস্ট ভাইয়া তোমাকে ভাষা বুঝতে হবে। এই ভাষা বুঝতে পারলে ম্যাথ গুলা পানির মতো ক্লিয়ার। অর্থাৎ 2 নম্বর লেকচারের মতোই ম্যাথ, খালি জাস্ট তোমাকে কন্ডিশন গুলো একটু কষ্ট করে বের করা লাগবে। অনেকের কাছে এই টাইপটা কঠিন লাগতে পারে, তবে বিশ্বাস করো ভাইয়া এটা পানির মতো সহজ একটা টাইপ। তোমরা জাস্ট গত দিনের লেকচারটা যদি বুঝতে পারো, এখানে ভাষাগুলো খালি জাস্ট তোমরা বুঝে বুঝে এইভাবে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবা, তাইলেই ম্যাথ শেষ। তো এবার আমরা একটা চার্ট থেকে ম্যাথ করব। অর্থাৎ আমরা কি করছিলাম বলো, প্রথম দিন যখন প্রথম লেকচারে একটা উদাহরণ দিছিলাম যে হচ্ছে প্রোটিন লাগে কতটুকু, এবং হচ্ছে তোমার প্রোটিন আর সম্ভবত কি ছিল এটা আমার মনে নাই। অর্থাৎ আমাদের যে চার্টটা ছিল, একটা অসুস্থ রোগী ডাক্তারের কাছে গেছিল, সেখানে খাদ্য তালিকা মেনটেন করতে হবে, কি খাদ্য খেলে কিরকম প্রোটিন পাওয়া যেত। ওই যে চার্টটা ছিল ওই রকম টাইপের একটা ম্যাথ করবো। অর্থাৎ চার্ট দেখে কিভাবে তুমি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবা এটা তোমাদেরকে শিখাই দিব, তাইলে আজকের ক্লাস শেষ। তো চলো সেই প্রশ্নটার দিকে আমরা লক্ষ্য করি। তো দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের তালিকা থেকে সমাধান বের করো। অর্থাৎ আমাকে এই যে তালিকাটা দিছে এখান থেকে সমাধান বের করতে বলছে, এবং সর্বনিম্ন ব্যয়ে প্রয়োজনীয় পুষ্টি সমন্বিত খাদ্যের সর্বোৎকৃষ্ট সমন্বয় করো। অর্থাৎ আমাকে বলছে এই তালিকা থেকে সর্বনিম্ন ব্যয়ে বা কম খরচে কি করতে হবে? খাদ্যের একটা তালিকা মেনটেন করতে হবে, যেটা আমার জন্য বেটার। তাইলে আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর কাজই তো যায় তাই, যে সর্বনিম্ন খরচ বা সর্বনিম্ন বিনিয়োগ করে আউটপুটটা সর্বোচ্চ, তাই না? তো দেখো এখানে বলছে সর্বনিম্ন ব্যয়ে প্রয়োজনীয় পুষ্টি সমন্বিত খাদ্যের সর্বোৎকৃষ্ট সমন্বয়। তার মানে আমার জেড কি? জেড হচ্ছে সর্বনিম্ন ব্যয় করতে হবে আমাকে। এতক্ষণ আমরা জেড ম্যাক্স করছি, এবার আমরা কি করব? জেড মিনিমাম। কারণ এতক্ষণ জেড ম্যাক্স করছিলাম, কারণ যত বেশি টাকা আমি লাভ করতে পারবো সেটা আমার জন্য বেটার। আর এইখানে সর্বনিম্ন ব্যয়, অর্থাৎ আমাকে খরচ কমাইতে হবে। খরচ কমানো মানে কি ভাইয়া? লাভ বেশি। তো আমি ধরলাম এখানে দেখো খাদ্যের প্রকৃতি, অর্থাৎ খাদ্য দেওয়া আছে 2টা, 1 নম্বর খাদ্য 2 নম্বর খাদ্য। তো আমি ধরলাম আমার খাদ্য লাগে, ধরি 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 খাদ্য 1 বা খাদ্য 1 লাগে এক্স একক, এবং ঠিক তেমনি ভাবে খাদ্য 2 লাগে লাগে ওয়াই একক। ওয়াই একক এতটুকু আমরা বুঝতে পারছি। আমরা জাস্ট ধরে নিছি এক্স একক এবং ওয়াই একক। ধরার কারণ কি? আমরা সিদ্ধান্ত চলককে এক্স এবং ওয়াই দ্বারা ডিফাইন করছি। ভালো কথা, এটুকু আমরা সবাই জানি। এখন দেখো এখানে বলছে N1 একটা ধরো পুষ্টি, N2 একটা পুষ্টি, N3 একটা পুষ্টি। অর্থাৎ এই 3টা পুষ্টি আমার মিনিমাম লাগে 40 গ্রাম। অর্থাৎ N1 লাগে 24 গ্রাম, 40 গ্রাম, N2 লাগে 40 গ্রাম, N3 লাগে 24 গ্রাম। তো আমার এই 3টা কন্ডিশন দেওয়া আছে। ভালো কথা। তো আমি আগে অভিষ্ট ফাংশনটা বের করি। অভিষ্ট ফাংশনটা কি? সর্বনিম্ন ব্যয়। ভালো কথা। তোমার দেখো তো খাদ্য 1 লাগে এক্স একক, তাইলে 1 এককের দাম কত ভাইয়া? এই যে বলা আছে প্রতি এককের মূল্য 1 টাকা, তাইলে এক্স এককের দাম কত? 1 গুণ এক্স টাকা। ঠিক তেমনি ভাবে খাদ্য 2 1 এককের দাম 2 টাকা, তাহলে ওয়াই এককের দাম কত? 2y টাকা। অর্থাৎ জেড ইকুয়াল আমরা পাচ্ছি এক্স প্লাস 2y। এটা আমরা বের করে ফেলছি। ভালো কথা।
দুইটা হিডেন কন্ডিশন আমরা কি জানি, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে আমরা অলরেডি দুইটা কন্ডিশন পেয়ে গেছি। দেখি আর কি কি কন্ডিশন আছে। দেখো আমাকে বলছে যে আমি যদি খাদ্য 1 খাই তাহলে N1 পুষ্টি পাবো 20 গ্রাম বা 20। আচ্ছা খাদ্য 2 থেকে আমি পাবো হচ্ছে কত 8। তাইলে আমি কি বলতে পারবো না খাদ্য 1 লাগে কত বলো এক্স একক। তাহলে 1 একক থেকে যদি আমি 20 পাই তাহলে হচ্ছে এক্স একক থেকে কত পাবো 20x লিখলাম। 1 একক থেকে যদি আমি ওয়াই পাই খাদ্য 2, তাহলে বলতো সরি 1 একক থেকে যদি 8 পাই তাহলে ওয়াই একক থেকে কত পাবো 8y। এটা বলতো এটা মিনিমাম, যেহেতু ন্যূনতম প্রয়োজন বলছে তার মানে কি গ্রেটার দেন অর ইকুয়াল 40 হবে না, কারণ মিনিমাম 40 লাগবে, 40-এর থেকে বেশি হলে আমার কি নাই বলো ভাইয়া আপত্তি নাই। তার মানে আমি লিখতে পারবো 20x প্লাস 8y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত ভাইয়া 40। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের কয়টা কন্ডিশন হয়ে গেছে 3টা। দেখি তো আর কোনো কন্ডিশন আমরা পাই কিনা, এটা মুছে ফেললাম। আচ্ছা এরপরে দেখো N2 এর জন্য আমি এখানে লিখে দেবো এটা N1 এর জন্য, N1 এর জন্য ঠিক তেমনি ভাবে আমি এখানে লিখলাম N2 এর জন্য। বলতো N2 এর জন্য আমি কি খাদ্য 1 থেকে পাই 10, তাহলে 1 একক থেকে যদি 10 পাই এক্স একক থেকে কত পাবো 10x। ঠিক তেমনি ভাবে দেখো N2 আমি হচ্ছে কি খাদ্য 2 থেকে পাচ্ছি 10, অর্থাৎ 1 একক থেকে পাচ্ছি 10, তাহলে কি ওয়াই একক থেকে পাবো 10y লিখলাম। এইটা গ্রেটার দেন অর ইকুয়াল কত হবে 40, অর্থাৎ আমার ন্যূনতম 40 লাগবে, 40-এর থেকে বেশি হলে সমস্যা নেই। এই দেখো 4টা কন্ডিশন বের হয়ে গেছে। এরপর আমরা N3 এর জন্য বের করব, তাইলে আমাদের কন্ডিশন শেষ। দেখো খাদ্য 1 খাইলাম পাচ্ছি কত 4 একক, 1 একক থেকে 4 পাচ্ছি, তাহলে আমি এক্স একক থেকে পাবো 4x। ঠিক তেমনি ভাবে খাদ্য 2 থেকে 1 এককের জন্য পাচ্ছি 12, তাহলে ওয়াই এককের জন্য কত পাবো 12y। এটা গ্রেটার দেন অর ইকুয়াল কত হবে 24, কারণ ন্যূনতম 24, এর থেকে বেশি হলে আপত্তি নেই। তাহলে দেখো এই যে কন্ডিশন 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কন্ডিশনকে এখন আমরা লেখচিত্র বসাবো। বসানোর পরে কি করব আমরা পয়েন্ট বের করব, পয়েন্ট বের করে আমরা এই যে জেড এর মানে বসাই দিব। জেড এর মানে বসাই যেই বিন্দুর জন্য জেড মিনিমাম পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। যেই বিন্দুর জন্য কি পাবো জেড মিনিমাম পাবো সেটাই অ্যান্সার, কারণ আমাকে এখন কি করতে হবে সর্বনিম্ন ব্যয়ে কাজ করতে হবে। তো আশা করি 2 নম্বর টাইপের সকল ম্যাথ আমরা ক্লিয়ার করে ফেলছি। কারণ কি, কারণ হচ্ছে অলরেডি আমরা 1 নম্বর টাইপের যা যা ম্যাথ ছিল সব করছি, আর এটা ছিল 2 নম্বর টাইপের ম্যাথ, অর্থাৎ বাংলা কথা লেখা থাকবে সেখান থেকে সত্য বের করে ম্যাথ করা লাগবে। তো এই 2টা টাইপ তোমাদের কাছে পানির মতো ক্লিয়ার হওয়ার কথা। নেক্সট ক্লাসে আমরা পরীক্ষায় কিভাবে লিখতে হবে একটা ম্যাথ সেটা দেখাবো। দেন 2-3টে এক্সেপশনাল ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো করাই দিব। করাই দিলে এই চ্যাপ্টারে তুমি বস হয়ে যাবে, অর্থাৎ তোমার বেসিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আর কোনো কিছু করা লাগবে না। এই প্লে লিস্টটাই তোমার জন্য এনাফ ইজ এনাফ। তো তাহলে ভাই আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ক্লাস এবং যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর 4 নম্বর লেকচার বা শেষ লেকচার বলতে পারো সেই ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভাইয়ার জন্য দোয়া রেখো যেন ভাইয়া তোমাদের শর্ট সিলেবাসের বাইরে প্রত্যেকটা চ্যাপ্টার আগে কমপ্লিট করাইতে পারে ঠিকভাবে। অর্থাৎ আমি যদি সুস্থ থাকি আমার যেটা ইচ্ছা শর্ট সিলেবাসের বাইরে সবগুলা চ্যাপ্টার করাবো সেটা আমি করাই দিবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ক্লাস।